আজ আমার বাসর রাত। জানি না বউ কতক্ষণ কোণে সাজে সেজে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু বউয়ের কাছে যেতে আমার ইচ্ছা করছে না। আমার বয়স এখন 28। এই বয়সে প্রতিটি ছেলেরই ইচ্ছা থাকে তার বিয়ে হয়ে যাক, আর আজ আমারও বিয়ে হয়ে গেছে। ছোট্ট করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বাড়িটি সুন্দর করে সাজানো হয়েছিল, যাতে মনে হয় এই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে। এই বাড়িটা আমার না, আমার এক মাসির। মাসির স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। মাসির কোনো ছেলে নেই, আর এদিকে আমারও নিজের কেউ নেই। তাই মাসি যখন আমাকে বললেন, তুমি আমার ছেলে হয়ে আমার বাড়িতে থাকো, তখন আমি রাজি হয়ে যাই। তিনি আমার মায়ের বান্ধবী। তারা একে অপরকে নিজের বোনের মতো ভালোবাসতেন। তারা একই পাড়ায় একসাথে ছোট থেকে বড় হয়েছেন। তাদের এই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত ছিল। এমনকি আমার মায়ের মৃত্যুর পরেও মায়ের এই বান্ধবী আমাকে নিজের করে নেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমার কাছে নিজের মাসির মতোই ছিলেন। আমারও একটা পরিবার দরকার, কারণ আমার বাবা মা বেঁচে নেই। তাই কোনো রকম দ্বিধা ছাড়াই আমি তার বাড়িতে থাকতে আসি। গত 3 বছর ধরে আমি এই বাড়িতেই আছি। বাড়িতে মাসি আর তার মেয়ে থাকতো। 3 বছর আগে মাসির মেয়ের বয়স ছিল 11। আমি তার সাথে বাচ্চার মতো ব্যবহার করতাম, কিন্তু সেই 11 বছরের মেয়ে আজ 14 বছর বয়সী হয়ে আমার ঘরে নতুন বউ সেজে বসে আছে। সেই ঘর যেটা মাসি আমাকে গত 3 বছর ধরে থাকতে দিয়েছেন। কিন্তু কখনোই ভাবিনি যে মাসির এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে হবে। সে ঘরের ভিতরে বসে আছে, আর আমি টিভি ঘরে সোফায় বসেছিলাম। মাসি সম্ভবত ঘুমাতে গেছেন, এবং বাড়িতে যে কয়েকজন অতিথি এসেছিলেন তারাও বাড়ি ফিরে গেছেন। রুমে যাব কি যাব না তাই নিয়ে দ্বিধায় ছিলাম। কিভাবে একটা 14 বছর মেয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখব, ভাবতেই অদ্ভুত লাগছিল যে আমি এত ছোট মেয়েকে বিয়ে করেছি। আমি কেবল মাসির কথাতেই এই বিয়ে করেছি। হ্যাঁ, মোহিনী যদি একটু বড় হতো, তার বয়স যদি 14-র পরিবর্তে 18-19 বছর হতো, তবে আমিও এই বিয়েতে খুশি হতাম। কারণ সে খুব মিষ্টি একটা মেয়ে। তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি থাকতো না। আমার আপত্তির কারণ শুধুমাত্র মোহিনীর কম বয়স, এর বেশি কিছুই না। মাসি আমাকে এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেন যে আমি না করতে পারিনি। মাসি আমাকে বলেছিলেন যে আমি মোহিনীকে এখন বিয়ে করেই নিই। তারপর ও বড় হতে হতে আমি বন্ধুর কাছে দুবাই গিয়ে কিছু কাজ করি, তাতে কিছু উপার্জনও হবে। তারপরে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকব। কিন্তু মাসি বললেন আমি বিয়ের সঙ্গে সঙ্গেই বিদায় দেব। আমি ব্যাপারটা বুঝলাম না। আমরা তো একই বাড়িতে থাকি। এমন তো নয় যে মোহিনীকে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে বিদায় নিতে হবে। বিদায় বলতে মাসি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো স্বামী স্ত্রী যেভাবে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয় সেটা। আমি চাইতাম ও বড় হওয়ার পর, অর্থাৎ 4-5 বছর পরে আমরা সম্পর্ক শুরু করব। কারণ এত ছোট মেয়েকে বিয়ে করাকে আমি আইনত অপরাধ বলে মনে করি। আর সত্যি তো, এটা আইনত অপরাধ। তাই তো মাসি চুপচাপ আমাদের বিয়ে দিয়েছিলেন। নইলে পুলিশ যদি জানতে পারে, তাহলে আমাদের বাড়িতে এসে সবাইকে তুলে নিয়ে যাবে। কারণ এই ব্যাপারে আইন খুব কড়া। এই বিয়ে নিয়ে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, কারণ এতে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি পুলিশের কাছে বা কোর্টে গিয়ে রিপোর্ট করে যে আমি নাবালিকা মেয়েকে বিয়ে করেছি, তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হবে। এসব ভাবতে ভাবতে উদাস হয়ে সোফায় বসে রইলাম। মাসি ঘরের দরজা খুলে বাইরে এসে আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি এখনো ঘরে যাওনি? মোহিনী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। মাসির মুখে একথা শুনে কেন জানি না আমার খুব অদ্ভুত লাগলো। মনে মনে ভাবছি মাসিকে কি উত্তর দেব। যদিও সত্যি বউ হওয়ার যোগ্য হতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু ও একটা 14 বছরের বাচ্চা মেয়ে। আমি মাসিকে বললাম আমার শরীর ভালো নেই। তখন মাসি বললেন, কোনো অজুহাত চলবে না, তোমাকে তোমার বউয়ের কাছে যেতেই হবে। আমি অনেক স্বপ্ন নিয়ে মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি, আর তুমি এভাবে আমার মেয়েকে অস্বীকার করতে পারো না। মাসির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখানে অস্বীকার করার কথা কোথা থেকে আসলো? তিনি হয়তো আমার কথা বুঝতে চাইলেন না। বাধ্য হয়ে সেখান থেকে উঠে মোহিনীর ঘরে গেলাম। ঘরের দরজা খুলে ঢুকতেই দেখি ও মাথা নিচু করে কনের সাজে বসে আছে। কেন জানি না, ওকে দেখে খুব দুঃখ হচ্ছিল। ও একটা বাচ্চা মেয়ে,
মাসির জেদের কারণে আমাদের দুজনকে এই অদ্ভুত সম্পর্কে আবদ্ধ হতে হয়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি তার সাথে খারাপ কিছুই করব না। যতক্ষণ না তার বয়স 18 হয়, আমি তার সাথে কোনো সম্পর্ক করব না। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বসলাম না। সে মাথা নিচু করেই বসে আছে। এই সময় তাকে এত সুন্দর লাগছিল যে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না। তার বয়স 14, কিন্তু এমনভাবে মেকআপ করা হয়েছে যেন তাকে তার বয়সের চেয়ে বড় দেখায়। মেকআপে কি হয়, তার সাথে আমি কিভাবে সম্পর্ক করতে পারি? আমি চুপচাপ বালিশ নিয়ে সামনে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, তুমি বিছানাতেই ঘুমাও, সোফাটা খুব ছোট আর তুমি তো লম্বা, তোমার ঘুমাতে কষ্ট হবে। ওর কথা শুনে অবাক হলাম যে বয়সে ছোট, কিন্তু কথা সে বড়দের মতো বলল। আমি ভেবেছিলাম যে আমি কাছে আসলে সে ভয় পাবে, তাই সোফায় ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন সে নিজেই বলছে, তার মানে তার কোনো ভয়ও নেই। আমারও বিশ্রামের দরকার, তাই বালিশ বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ, কিন্তু আমি জেগেছিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম যে ও এখনো বসে আছে। সে কি আমার জন্য অপেক্ষা করছে? আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি তাকে বললাম, তুমি তোমার এইসব ভারী কাপড় চোপড় পাল্টে কমফোর্টেবল ড্রেস পরে শুয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে। কিন্তু কেন জানি না, আমার কথা শুনে সে রেগে গেল। যদিও আমার কথা শুনে তার খুশি হওয়া উচিত ছিল। আমার মতে সে এত ছোট ছিল যে তার সম্পর্কের ব্যাপারে তেমন কিছু জানার কথা না। তবে কিছুক্ষণ পরে সে ড্রেসিং রুমে গিয়ে কাপড় চোপড় পাল্টে আমার পাশে এসে শুয়ে পড়ল। এরপর আমি উঠে আলো বন্ধ করে দিলাম। কিন্তু ঘুমের মধ্যে কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল যে সে ঘুমের মধ্যে আমার দিকে চলে আসছে, আর আমি বারবার তাকে আস্তে করে ধাক্কা দিয়ে ওর জায়গায় ঠেলে নিতাম। কিন্তু সে আবার আমার কাছাকাছি চলে আসতো। বোধহয় সে ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে তার এদিক ওদিকে করার অভ্যাস আছে। কিন্তু আমি জেগেই ছিলাম, কারণ ওর এই কাজটা শুধু আমাকেই না, আমার আবেগকেও জাগিয়ে তুলছিল। একবার সে আমার এত কাছে চলে এসেছিল যে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে পড়েছিল। কারণ আমার কাছে একটা মেয়ে, আর তাও আমার স্ত্রী, তার উপর আমার পূর্ণ অধিকার ছিল। কিন্তু এত ছোট মেয়ের সাথে এমন সম্পর্ক করা আইনত অপরাধ। কাল যদি পুলিশ এই বিয়ের খবর পায়, তাহলে মোহিনীর মেডিকেল চেকআপের পর আমার কিছু না কিছু শাস্তি অবশ্যই হতো। কারণ এটা প্রমাণিত হতো যে আমি কেবল তাকে বিয়েই করিনি, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কও স্থাপন করেছি। তাই আমি তার থেকে দূরেই থাকাই শ্রেয় বলে মনে করলাম। তাই মোহিনীকে আমার থেকে দূরে করে অন্যদিকে ঘুরে শুলাম। সারা রাত অস্থির হয়ে থাকলাম। সকালে চোখ খুলে দেখলাম ও তখনও ঘুমাচ্ছে। আস্তে আস্তে উঠে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সারাদিন একটা চাকরির আশায় ঘুরলাম, যাতে তাড়াতাড়ি একটা চাকরি পাই। মোহিনীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কিভাবে এতগুলো বছর ওর সাথে একই ঘরে কাটাবো। ভাবলাম মাসিকে বলবো আমাদের ঘর আলাদা করে দিতে, যতদিন না তার বয়স 18 বছর হয়। মোহিনী একটি লম্বা চওড়া এবং খুব সুন্দর মেয়ে। তাকে দেখে 14 বছরের না, বরং 17-18 বছরের মেয়ে মনে হতো। এখন আমি প্রায় সারাদিন বাড়ির বাইরেই থাকি, বাড়িতে শুধু খাওয়া এবং ঘুমানোর জন্য, অথবা মাসির কোনো কাজ থাকলে মাসি ফোন করতেন, আর একমাত্র তখনই বাড়িতে আসতাম। চাকরির খোঁজে বাড়ি থেকে বের হতাম। চাকরি এখনো পাইনি, কিন্তু কিছু না কিছু কাজ করতাম যাতে কিছু টাকা পয়সা রোজগার করতে পারে। মাসির বাড়িতে জীবন খুব সুন্দরভাবেই চলছিল। একদিন মাসি আমার কাছে এমন একটা জিনিস চাইলেন যা আমি চিন্তাও করতে পারিনি। মাসির শরীর খারাপ হলে তিনি আমাকে ডেকে বললেন যে আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, যে কোনো দিন চলে যেতে পারি। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। মাসির এই কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ মাসির মেয়ের বয়স মাত্র 14 বছর, আর আমি কিভাবে এত ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে পারি, যেখানে আমার বয়স 28, তার বয়স আমার অর্ধেক। কিন্তু মেয়ে মনে হয় মাসির গলার কাটা ছিল। অনেক দিন ধরেই তিনি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকলেন। আমার না বলতেও খারাপ লাগছিল, কারণ গত 3 বছর ধরে মাসি আমাকে খাওয়া পড়া এবং থাকার জায়গা দিয়েছেন। মাসির বাড়িতে থাকার আগে আমি মামার বাড়িতে থাকতাম। সেখানে দিনরাত আমাকে ইনসাল্ট করা হতো, আর এখানে আমি সুখেই আছি। মাসি আমাকে খুব ভালোবাসতেন,
তিনি আমাকে কখনোই ইনসাল্ট করেননি, বরং আমাকে খুব আদর যত্নে রেখেছেন। কিন্তু এখন মাসি এমন একটা জিনিস আমার সামনে রেখেছেন যা আমি মেনেও নিতে পারছি না, আবার অস্বীকারও করতে পারছি না। মাসি আমার এত উপকার করেছেন যে আমি তার কথা অস্বীকার করতে পারছি না, কিন্তু ব্যাপারটা এতই অবাস্তব যে হ্যাঁ বলতেও পারছি না। আমি যদি না বলি তাহলে মাসি মনে মনে কষ্ট পাবেন, আর তিনি এখন এত অসুস্থ যে আমি না বললে হয়তো তার শরীর আরও খারাপ হয়ে যাবে। ডক্টর তাকে কোনো রকম টেনশন নিতে নিষেধ করেছেন, আর আমি তাকে কোনো শক দিতে চাইনি। আমার কারণে যদি মাসির কিছু হয়ে যায় তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। দ্বিতীয়ত, আমার এই কথায় মাসি দুঃখ পাবেন এবং হয়তো আমাকে তার বাড়িতে রাখবেনও, কিন্তু আমি তার সামনে মাথা তুলে দাঁড়াতেও পারবো না। অনেক চিন্তা ভাবনা করে আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হই, কিন্তু আমার শর্ত ছিল বিদায় 5 বছর পরে হবে। কিন্তু মাসির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যখন তিনি বললেন এক্ষুনি বিদায় নিতে হবে। আমি বললাম, কি এমন সমস্যা এসেছে যে এত তাড়াতাড়ি বিদায় নিতে হবে? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আর ভগবানের কৃপায় আপনিও এখন ভালো আছেন। তখন মাসি বললেন, হয়তো কালকে তোমার অন্য কোনো মেয়েকে পছন্দ হবে, আর তুমি আমার মেয়েকে ছেড়ে সেই মেয়ের পিছনে ছুটবে, অথবা কোনো মেয়ে হয়তো তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে পারে। তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি ভাববে শুধু বিয়েই তো হয়েছে, তোমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, বা এমন কোনো সন্তানের বন্ধন নেই যা তোমাকে আটকে রাখতে পারবে। এই সম্পর্কের ইতি টানা তোমার পক্ষে সহজ হবে। তাই আমি চাই বিদায় এক্ষুনি হোক, আর তোমরা দুজনে স্বামী স্ত্রীর মতো জীবনযাপন শুরু করো। মাসি সব দিক থেকে আমার সব পথ বন্ধ করে দিয়েছিলেন। তার কথাগুলো তার জায়গায় ঠিকই ছিল। তিনি মেয়েকে নিয়ে ভয় পাচ্ছিলেন, আর প্রতিটি মাই মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। মোহিনী অল্প বয়সী, আর এটা অসম্ভবও না যে আমি অন্য কারো প্রেমে পড়ে বিয়েও করতে পারি, কারণ আমাকে কাজের সূত্রে প্রতিদিন মেয়েদের মুখোমুখি হতে হয়, আর তাদের একজনকে আমার পছন্দ হতে পারে এবং তখন আমার মন বদলেও যেতে পারে। এই ভেবে মোহিনীকে বিয়ে করতে রাজি হলাম, আর বিদায়েও রাজি হয়ে গেলাম। কারণ এই মুহূর্তে আমার থাকার তেমন কোনো জায়গাও নেই। যা টাকা সঞ্চয় করেছি তা একটা বাড়ি কেনার জন্য যথেষ্ট না, এবং যদি একটা বাড়ি কিনেও ফেলি তাহলে আমি খাবো কোথায়? এই কথা মাথায় রেখেই মোহিনীকে বিয়ে করাটা শ্রেয় মনে করি, এবং এটাই আমার কপাল বলে মেনে নিই। ভেবেছিলাম তার বড় হওয়ার জন্য কয়েক বছর অপেক্ষা করব, আর তারপরেই তার সাথে আমি সম্পর্ক করব। আর এটাও হতে পারে যে মোহিনী হয়তো আমাকে বিয়ে করতে চাইল না, কারণ আমার বয়স তার দ্বিগুণ। আর যদি সে এটা করে তাহলে আমার জন্য খুব সহজ হবে এবং আমার পথ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওর কাজ দেখে আমার অন্যরকম মনে হচ্ছিল। ও বিয়েতে অমত করেনি, উল্টে আমি তাকে যতটা ছোট ভেবেছিলাম সে ততটাও ছোট না। সে বিভিন্ন অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত। আমি ভাবলাম হয়তো মাসি তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে যে কোনোভাবে আমাদের মধ্যে যেন স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়, এবং ও যেন শীঘ্রই প্রেগনেন্ট হয়, আর আমাদের দুজনের মধ্যে বন্ধন দৃঢ় হয়। এটা দেখে অবাক হয়েছিলাম যে তিনি তার মেয়ের স্বাস্থ্য নিয়ে একটুও চিন্তিত না। তিনি কেবল তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। কিন্তু কিছু সময় পরে আমার ধারণাও ভুল প্রমাণিত হয়। আমি বুঝতে পারলাম মাসি শিখিয়ে পড়িয়ে পাঠাননি। মোহিনী নিজেই এমন। সে সময়ের আগেই পেকে গেছে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়া দেখে দেখে সে সম্পর্কের ব্যাপারে সব কিছু জেনে গেছে। তাই তার ভিতরে আবেগ তৈরি হয়। এই বয়সী মেয়েদের মধ্যে হরমোনের পরিবর্তন শুরু হয় এবং তাদের মনে প্রবল ইচ্ছা জাগ্রত হয় যেন একটি ছেলে তার খুব কাছের হয়ে ওঠে। এই বয়সটা মেয়েদের জন্য খুবই স্পর্শকাতর। কথায় আছে যে এই বয়সে মেয়েদের বাবা মায়ের যত্ন এবং মনোযোগের প্রয়োজন হয়, নতুবা তারা বিপথে চলে যায়। মোহিনীর সেই বয়স। পরিবর্তনশীল হরমোনের কারণে ও হয়তো সম্পর্কের স্থাপন করতে চেয়েছিল, আর তাই সে নির্ভয়ে আমার কাছে আসতো। রাতে আমরা একই বিছানায় ঘুমাতাম, তাই সে আমাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করত। এতে আমার মধ্যে ঝড় উঠত, হৃদস্পন্দন বেড়ে যেত, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতাম। আমি তার ব্যবহারে রেগে যেতাম, এমনকি আইনের দিক থেকেও আমি ভয় পেতাম যে কেউ যদি ইনফর্ম করে দেয় তবে আমি ধরা পড়ে যাব, আর এটা আইনত অপরাধ। আমি জেলেও যেতে পারি। গত কয়েকদিন ধরে দেখছি ওর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
ও এটা নিয়ে টেনশনে ছিল যে আমি কেন ওর ধারের কাছে যাচ্ছি না। কিন্তু একদিন আমার সহ্যের সীমা শেষ হয়ে গেল যখন সে নিজে আমার খুব কাছে আসার চেষ্টা করলো। সম্ভবত সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমাকে বুকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন আগুন জ্বলে উঠল। ওর এই কাজটি আমার মোটেও পছন্দ হয়নি। রাগে আমার অবস্থা খারাপ, আর রাগের বশে আমি ওকে ধাক্কা দিলে সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বউ, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? এসব কথা শুনে রাগে আমার অবস্থা খারাপ। রাগের বশে ওকে অনেক বকাঝোকা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দুদিন মোবাইলও বন্ধ করে বন্ধুর বাড়িতে থাকলাম। যখন বাড়ি ফিরে আসি তখন মাসি বললেন, আমি জানতাম যে তুমি আমার মেয়েকে ছেড়ে চলে যাবে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। দেখলাম ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং তার শরীরও ভালো মনে হচ্ছে না। সম্ভবত আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণেই তার এই অবস্থা। আমি প্রথমবার আমার ভুল বুঝতে পেরে মাসিকে একটা অজুহাত দেখালাম যে আমি দুদিনের জন্য শহরের বাইরে গিয়েছিলাম। মোহিনী চুপচাপই ছিল। আমার নিজের ওপর রাগ হচ্ছিল যে তার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। সে খুব সেনসিটিভ বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাকে রাগ নয় ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল। আমি তাকে সেদিন রেগে বলেছিলাম, আজকের পর তুমি আমার সাথে একই বিছানায় শোবে না, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সেই কথা মনে পড়লে আমি ওকে কাছে ডাকলাম। আমার ডাক শুনে সে ভয় পেয়ে বলল, প্লিজ তুমি কোথাও যেও না, আমি সোফায় ঘুমাবো। ওর কথা শুনে আমি লজ্জা পেলাম। দীর্ঘশ্বাস ফেলে ওকে কাছে এসে ওর হাত ধরে ওকে বিছানায় বসিয়ে বললাম, সরি, আমি রাগের মাথায় তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। আমার কাছ থেকে একটু সহানুভূতি পেয়ে ও কাঁদতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে আমার বুকে মাথা রাখলো। আমি চাইলেও তাকে নিজের থেকে দূরে সরাতে পারলাম না। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আমি খুব খারাপ দেখতে। তুমি আমার মায়ের জেদের কারণে আমাকে বিয়ে করেছো। তার কথা শুনে আমি তার মুখ তুলে বললাম, তোমাকে আমার খারাপ লাগে না, বরং তোমাকে আমি পছন্দ করি। তোমার থেকে দূরে থাকতে আমারও কষ্ট হয়, কিন্তু তোমার কাছে আসতে পারছি না কারণ তুমি খুবই ছোট্ট। আমি এত কম বয়সে তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না। আজ আমি তাকে আমার সব কথা বললাম। আমি ভেবেছিলাম এই কথা শুনে সে আরাম বোধ করবে, কিন্তু সে আরো গভীর চিন্তায় হারিয়ে গেল। সময় যত এগিয়েছে মোহিনীর পেটও ফুলে উঠতে শুরু করেছে এবং গায়ের রঙও ফ্যাকাশে হয়ে গেছে। এই সময় ও চুপচাপ থাকতে শুরু করে আর বেশ অসুস্থও থাকতো। আমি মাসিকে বললাম ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে। তখন মাসি বললেন, আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধ খাচ্ছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদিন মাসির শরীর খুব খারাপ হয়, তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই তিনি মারা যান। মোহিনীর জন্য এই ধাক্কাটা খুব বড়। সেই সময় একমাত্র আমিই ছিলাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু এদিকে আমি বুঝতে পারছি যে তার পেট খুব বড় হতে শুরু করেছে। আমি তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর আল্ট্রাসাউন্ড করে যা বললেন তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। ডক্টর বললেন যে আপনার স্ত্রী 5 মাসের গর্ভবতী। কথাটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। যে মেয়েকে আমি বাচ্চা ভেবে তার ধারের কাছে যায়নি, সে এত অল্প বয়সে এইসব কীর্তি করে বেরিয়েছে আর তার অপরাধ লুকানোর জন্য আমাকে বিয়ে করেছে। এখন আমি মাসির তাড়াহুড়ো করার কারণ বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি মোহিনী আমার কাছে আসার কারণ। এত কম বয়সে মোহিনীর এসব করতে পারে ভেবে হতভম্ব হয়ে গেলাম। ডক্টর বললেন, তোমার বউ খুব ছোট, ওর যত্ন নিও, না হলে ডেলিভারিতে অসুবিধা হতে পারে। বাড়ি ফিরে আমি ওকে বিছানায় ঠেলে ফেলে বললাম, তুমি এত অল্প বয়সে যেসব করতে পারো তা আমি ভাবতেও পারিনি। তুমি আর মাসি আমাকেই পেয়েছিলে এই পাপ লুকানোর জন্য। সে কাঁদতে শুরু করে বলল যে এতে আমার কোনো দোষ নেই, এক অটো ড্রাইভার আমার উপর জোর করে। এই বলে সে হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল যে মা আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর অ্যাবর্শন করতে অস্বীকার করে বললেন যে আমি এখনো অনেক ছোট, সহ্য করতে পারবো না, তাই তিনি আমার অ্যাবর্শন করেননি। এই কথা বলে ও কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, আমাকে ডিভোর্স দিও না, তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে একা রেখে যেও না, আমার কেউ নেই। বলে সে আমার পায়ের কাছে বসে পড়ল, কিন্তু আমি তার দিকে তাকালামই না। সে এবং তার মা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা আমি সহ্য করতে পারছিলাম না। আমি তাকে ধাক্কা দিয়ে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। অনেক দিন ধরে দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে মোহিনীকে ওর মায়ের কাছে রেখে দুবাইয়ে যাব,
এবং 4-5 বছর পর ফিরে আসব। ততদিন ওর বয়স 18-19 হয়ে যাবে। তখন আমি ওর সাথে বিবাহিত জীবন শুরু করতে পারবো। কিন্তু আজ যে সত্যটা আমার সামনে প্রকাশ পেল, তাতে আমার আত্মমর্যাদা যা লাগলো। দুবাইয়ে যাওয়ার সমস্ত কাগজপত্র রেডি ছিল। আমি ওকে না জানিয়ে পরের দিন দুবাইয়ে চলে আসি। এটা আমার মাথাতেই আসেনি যে একজন তরুণী মেয়ে যে মা হতে চলেছে, আর যার মাও বেঁচে নেই, সে একা কিভাবে কি করবে। তখন এটা আমি মোটেও ভাবিনি। আমি কেবল রাগ করে এই সিদ্ধান্ত নিয়ে তাকে ফেলে দুবাই চলে গেছি। এখানে এসে কাজ খুঁজতে লাগলাম। কয়েকদিন পর একটা ভালো জায়গায় চাকরি পেয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। মোহিনীর খোঁজ খবর রাখিনি, তবে আমি যা করেছি তা সম্ভবত ভুল ছিল। এখন এই চিন্তা আমাকে শান্তিতে থাকতে দিত না। আমি প্রায় রাতে ঘুম থেকে উঠে জেগে বসে থাকতাম। সময় এভাবেই কেটে যেতে থাকে। 2 বছর পর আমি দেশে ফিরে আসি, কারণ আমার 2 বছরের চুক্তি ছিল, যেটা শেষ হয়ে গিয়েছে। আর আমি 2 মাসের ছুটিও পেয়েছি। সত্যি বলতে কি, আমি শুধু মোহিনীর জন্যই দেশে এসেছি, নইলে দেশে আমার আর কে ছিল। এই 2 বছরে আমার মন সব সময় অস্থির থাকতো। চুক্তি শেষ হওয়ার সাথে সাথে আমি সরাসরি দেশে চলে আসি। এখানে এসে মোহিনী ঠিক আছে কিনা তা দেখতে এলাম, যাতে আমি নিশ্চিত হতে পারি। কিন্তু বাড়িতে আসার পর যা দেখলাম, তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সত্যি কি এটা মোহিনী? আমার সামনে সোফায় যেন একটা কঙ্কাল শুয়ে আছে। মুখে যেন কেউ হলুদ লাগিয়ে দিয়েছে। হাত পা শুকে কাঠের মতো হয়ে গেছে। তাকে দেখে বুকের যন্ত্রণা নিয়ে তার কাছে গেলাম। সে অনেক কষ্টে চোখ খুলে আমার দিকে তাকালো। হয়তো বিশ্বাস করতে পারছিল না, তাই আমাকে ছুঁয়ে অনুভব করলো। আমি বললাম, মোহিনী, এটা আমি। আর তখনই ওর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট সহ্য করেছি। জানি না ভগবান কেন আমাকে বাঁচিয়ে রেখেছে, নইলে তো সেদিনই মরে যাওয়া উচিত ছিল, যেদিন আমি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম। সেই কষ্ট মনে করলে এখনো আমার আত্মা কেঁপে ওঠে। সেই সময় আমাকে সান্ত্বনা দেওয়ার কেউই ছিল না। সে নিজেই তার অতীতের কথা বলছিল, আর আমি চুপচাপ তার কথা শুনছিলাম। তার কষ্টের কথা শুনে আমারও হৃদয় কাঁদছিল। ওর এই অবস্থার জন্যই একমাত্র আমিই দায়ী। সে বলছিল, তুমি চলে যাওয়ার পর আমার কেউ ছিল না। বাবার চাকরি থেকে পাওয়া পেনশন দিয়ে আমি আমার খরচ চালাচ্ছিলাম, কিন্তু বেঁচে থাকার ইচ্ছে ছিল না। আমি শুধু ভগবানের কাছে মৃত্যুর জন্য প্রার্থনা করতাম। এর জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না, কারণ তুমিও প্রতারিত হয়েছ। তবে হয়তো এতে আমারও কোনো দোষ ছিল না। আমার সাথে যা হয়েছে তা জোর করে করা হয়েছে। আমি তাকে কোলে তুলে হাসপাতালে ছুটে গেলাম। সব চেকআপের পর জানতে পারলাম যে তার টিবিও হয়েছে। আমি তাকে আমার সাথে দুবাইতে নিয়ে এসে তার চিকিৎসা শুরু করি। সম্পূর্ণ সুস্থ হতে তার পুরো 1 বছর লেগেছিল। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিলাম, আমি যা করেছি রাগের বশে করেছি। এমন করা আমার উচিত হয়নি। পারলে আমাকে ক্ষমা করে দিও। মোহিনীর হৃদয় সত্যি অনেক বড়। সে আমাকে ক্ষমা করে দিয়েছে। সেদিন আমি ওকে হৃদয় থেকে বুকে জড়িয়ে ধরেছিলাম। আমি তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম। এখন আমরা আবার নতুন করে জীবন শুরু করেছি এবং সুখেই আছি। ধন্যবাদ বন্ধুরা।